আপনারা শুনছেন হরর গসিপ। আপনাদের সাথে আমি শম্পা মণ্ডল শুরু করছি আজকে নতুন এপিসোড নাম্বার 44। আপনারা শুনছেন মৃত্যুর পরে ফিরে আসে সে। ভাবুন তো, যদি কেউ মৃত্যুর পর ফিরে আসে তাহলে তার পরিবারের অবস্থা কেমন হবে? তাদের জীবনের আনন্দ ফিরে আসবে, নাকি তাদের জীবনে নেমে আসবে দুঃখের ছায়া? মৃত্যুকে উপেক্ষা করে ফিরে আসে সে, নেমে আসে সেই পরিবারের ওপর মৃত্যুর কালো ছায়া। এমনই এক রোমাঞ্চকর ভৌতিক কাহিনী আজ তোমাদের শোনাতে চলেছি। গল্পটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেল হরর গসিপকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা তারা সাবস্ক্রাইব করো। তোমাদের একটি ছোট্ট সহযোগিতা আমার চ্যানেলে আরও নতুন নতুন গল্প দিতে আমাকে উৎসাহিত করে। এবার গল্পটি শুরু করা যাক। কল্পলতা এক সুন্দর পরিবার। তাদের বাড়ির নাম কল্পলতা। পরিবারের সকলেই একে অপরকে খুব ভালোবাসে, একে অন্যকে চোখে হারায়। সেই পরিবারের ছেলে নীল, মেয়ে কৌশাম্বী, আর তাদের ছোট ভাইয়ের নাম রৌনক। সেই পরিবারের কর্তা নীলাদ্রি, আর তার স্ত্রীর নাম ছিল বিপাশা। তাদের দিনগুলো বেশ ভালোভাবেই কাটছিল। বড় ছেলে নীল পড়াশোনা শেষ করে নিজের একটা ব্যবসা শুরু করেছে। মেয়ে কৌশাম্বী কলেজে পড়ে, আর ছোট ছেলে রৌনক পড়ে স্কুলে। নীলাদ্রি একজন স্কুল টিচার, আর তার স্ত্রী বিপাশা হাউসওয়াইফ। তাদের দিনগুলো খুব আনন্দের সঙ্গে কাটছিল। হঠাৎ করে তাদের জীবনে নেমে এলো এক ভয়াবহ বিপর্যয়। তাদের বড় ছেলে নীলের অ্যাক্সিডেন্ট হয়েছে, গুরুতরভাবে আহত হয়েছে সে। স্থানীয় এক হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়। তখনকার মতো প্রাথমিকভাবে ডক্টররা তার চিকিৎসা শুরু করে। তার অবস্থা খারাপ হওয়ায় তাকে আরও ভালো এক হসপিটালে ভর্তি করা হয়। কিন্তু নীলের আঘাত লেগেছিল মাথায়, তাই সে কোমায় চলে যায়। 2 দিন কোমায় থাকার পর তার মৃত্যু হয়। সেই হসপিটালেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কান্নায় ভেঙে পড়ে নীলাদ্রি আর তার পুরো পরিবার। নীলাদ্রির বড় ছেলে নীলের দেহ কার্য সম্পন্ন করার জন্য যখন তার দেহ আনতে যায় হসপিটালে, কিন্তু সেখানে গিয়ে কোনো দেহ পাওয়া যায় না তার ছেলের। হসপিটাল কর্তৃপক্ষ সমস্ত জায়গা খুঁজলেও কোথাও পাওয়া যায় না নীলাদ্রির ছেলের দেহ। হসপিটাল কর্তৃপক্ষের ওপর কেস করবে এবং তাদেরকে ভালো মন্দ কথা শুনিয়ে নীলাদ্রি বাড়ি ফিরে আসে। হঠাৎ করেই নীলাদ্রির বাড়ির বেল বাজে। নীলাদ্রির স্ত্রী বিপাশা শোকে কাতর, তাই নীলাদ্রি গেল সেই দরজাটা খুলতে। দরজাটা খুলে নীলাদ্রি থমকে দাঁড়ায়। নীলাদ্রির গলা দিয়ে যেন আওয়াজ বেরোচ্ছে না। সে মনে মনে ভাবছে, এ কি স্বপ্ন নাকি সত্যি। তার ছেলে নীল দাঁড়িয়ে আছে সামনে সশরীরে। সে যেন তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। তার ছেলে নীল দেখতে ফর্সা, লম্বা, তার মাথায় রয়েছে ব্যান্ডেজ করা। নীলাদ্রির ছেলে নীল প্রথমে সে তার বাবার দিকে একবার তাকায়, তারপর তাদের বাড়ির নেম প্লেটটার দিকে তাকায়, তারপর কল্পলতার ওপরে হাত বুলায়, তারপর তার বাবাকে জড়িয়ে ধরল আর কল্পলতায় প্রবেশ করলো। নীলাদ্রি ও তার পুরো পরিবার ভাবল তার ছেলে নীলের কোনো কিছুই হয়নি। হসপিটাল কর্তৃপক্ষ তাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাদের সাথে এমন ব্যবহার করেছে। সেই দিন থেকে শুরু হয় কল্পলতায় ভয়াবহতার ছায়া। কল্পলতাকে গ্রাস করে এক ভয়াবহতার দৃষ্টি। রাত হয়ে আসে। নীলাদ্রির বাড়ির সামনে থাকা কুকুরগুলো যেন ঘেউ ঘেউ করে ডাকছে, অনবরত ডেকে যাচ্ছে। হঠাৎ করে তাদের ডাকগুলো যেন বন্ধ হয়ে গেল। সকাল হয়, নীলাদ্রি গেট খোলে আর দেখে তাদের বাড়ির সামনে থাকা 2টো কুকুর মরে পড়ে আছে। নীলাদ্রির পরিবার ও তার আশেপাশের লোকজনেরা খুব অবাক হয়, এভাবে কুকুরগুলো মারা গেল কিভাবে। যাই হোক, তাদের সমাধিত করা হয়। নীলাদ্রির স্ত্রী বিপাশা সবাইকে খেতে দিচ্ছিল, নীলকেও দিল, কিন্তু নীল একদানা খাবারও মুখে তুলল না। বাড়ির সকলে ভাবলো ও অসুস্থ, হয়তো ওর খেতে ইচ্ছে করছে না, তাই খুব একটা জোর কেউ করেনি তাকে।
নীলাদ্রির ছোট ছেলে রৌনক স্কুলে যাবে। নীলাদ্রি রেডি হয় তাকে রাখতে যাবে বলে, কিন্তু নীল বলে সে যাবে তার ভাইকে রাখতে। ছেলেকে বারণ করতে পারে না নীলাদ্রি। নীল তার ভাই রৌনককে বলে, আমি যেখানে যাব তুই যাবি তো আমার সঙ্গে? রৌনক হেসে বলে, হ্যাঁ দাদা যাব। নীল মুচকি হেসে তার ভাই রৌনকের হাত ধরে বাড়িতে নিয়ে যায়। তারপর নীল তার বাবার বাইকে করে রৌনককে নিয়ে যায় তার স্কুলে। কিছুক্ষণের মধ্যে তারা স্কুলের কাছে পৌঁছেও যায়। রাস্তার ওপাশে রয়েছে স্কুল। রাস্তা পার হওয়ার সময় নীল দেখে যে সামনে থেকে একটি ট্রাক আসছে। যখনই তারা রাস্তাটি পার করবে ঠিক সেই সময় রৌনককে ট্রাকের দিকে ধাক্কা মারে নীল। ট্রাকটি রৌনকের গায়ের ওপর দিয়ে চলে যায়। সাথে সাথে রৌনক নিজের প্রাণ হারায়। রৌনকের শরীর থেকে তার আত্মা বেরিয়ে আসে, আর নীলের আত্মা তাকে দেখে বলে, তোকে তো বলেছিলাম আমার সঙ্গে নিয়ে যাব, দেখ তোকে আমার সঙ্গেই নিয়ে যাব। তারপর নীলের আত্মা ফিরে যায় তার বাড়িতে। তখন তার মা রান্না করছিল। একটা টিফিন বক্স হাতে নিয়ে নীলের মা নীলের কাছে আসে আর নীলকে বলে, আজ তোর বাবা খাবার নিয়ে যেতে ভুলে গেছে, যদি তোর কোনো কাজ না থাকে গিয়ে দিয়ে আসিস তো তোর বাবাকে খাবারটা। নীলের শরীরে থাকা নীলের আত্মা তখন ঘাড় নাড়ে আর ওর মায়ের হাত থেকে টিফিন বক্সটা হাতে নিয়ে বেরিয়ে যায় ওর বাবাকে দেওয়ার জন্য। রাস্তায় বের হয়ে ওর বাবার জন্য যে খাবারটা রাখা ছিল তাতে বিষ মিশিয়ে আবার টিফিন বক্সটি ঠিক একইভাবে ঢাকনা দিয়ে আটকে তার বাবার কাছে নিয়ে যায় আর ওর বাবাকে বলে, মা আজ তোমাকে সব খাবারটা শেষ করতে বলেছে। নীলের বাবা বলে, বেশ তাই হবে, সব খাবারটাই না হয় আমি খেয়ে নেব, তুই বাড়ি গিয়ে খেয়ে নিস। টিফিন টাইমে নীলাদ্রি তার খাবার বক্স খুলে খাবার খেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তার বুক জ্বালা করতে থাকে আর মুখ দিয়ে রক্ত উঠে মারা যায় নীলাদ্রি। এবার নীলের আত্মা যায় কৌশাম্বীর কাছে। কৌশাম্বীর কলেজের বাইরে দাঁড়িয়ে ছিল নীল। কলেজের ক্লাস শেষ করে কৌশাম্বী কলেজ থেকে বের হয় আর দেখে নীল দাঁড়িয়ে আছে। তখন নীলকে বলে, কিরে দাদা তুই এখানে কি করছিস আমার কলেজের সামনে হঠাৎ করে? তখন নীল বলে, মা অসুস্থ হয়ে পড়েছে, মা তোকে বাড়ি নিয়ে যেতে বলল, তাই এলাম। ওঠ বাইকে ওঠ, বাইকে করে তোকে নিয়ে যাব। কৌশাম্বী বলে, তোর বাইকটা ঠিক হয়ে গেছে? কখন ঠিক করলি? তখন নীল বলল, আজকেই ঠিক করতে দিয়েছিলাম, মেকানিকটার হাত খুব ভালো তাই তাড়াতাড়ি ঠিক করে দিয়েছে আমাকে। চল চল তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি চল আমার সঙ্গে, বাবা আর রৌনকও আমাদের জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি চল বোন। কৌশাম্বী আর দেরি না করে নীলের বাইকে উঠে পড়ে। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে নীল অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। নিজের মাথাটা পেছনের দিকে ঘুরিয়ে নেয় আর সেটা দেখে কৌশাম্বীর গলা শুকিয়ে আসে। সে কি করবে কিছুই বুঝতে পারে না। হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় কৌশাম্বীকে রাস্তায়। ঠিক সেই সময় সেখান থেকে একটি বাস যায় আর কৌশাম্বীর মাথাটা থেতলে দেয়। চারিদিকে রক্ত ছিটকে যায়। কৌশাম্বীও নিজের প্রাণ হারায়। বাড়িতে সবার জন্য অপেক্ষা করছিল বিপাশা, নীল, রৌনক আর কৌশাম্বীর মা। বিপাশা মনে মনে ভাবছে, সকাল থেকে সবাই নিরুদ্দেশ, কারোর কোনো পাত্তা নেই, কে কোথায় তার কোনো হদিশই নেই, কেউ ফোনও ধরছে না। হঠাৎ করে বেজে ওঠে কল্পলতার কলিং বেল। বিপাশা দেবী যায় গেটটা খোলার জন্য। তখন তিনি দেখেন নীল দাঁড়িয়ে আছে, তার ছেলে। তিনি নীলকে বলেন, কিরে তোরা তো দেরি হলো, বাকিরা সবাই কোথায়? কাউকেই তো ফোনে পাচ্ছি না। তার উত্তরে নীল বলে, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি মা, তুমি আমার সাথে যাবে তো? তখন বিপাশা দেবী বলে, কোথায় যাব? আমার সাথে মৃত্যুলোকে, বাকিদেরকে যেমন নিয়ে গেছি আমার সঙ্গে তোমাকেও নিয়ে যাব। বিপাশা দেবী বলে, বাকিদের নিয়ে গেছিস মানে? কী সব উল্টোপাল্টা বকছিস? তখন নীল জোরে জোরে হাসতে শুরু করে আর নিজের মায়ের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে।
নীল বলে, আমি তো সেদিনই মারা গেছিলাম মা, আমি তো তোমাদের ছেড়ে যেতে পারছিলাম না, তাই তোমাদেরকে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। নিজের কথা শেষ করেই নীল রান্নাঘর থেকে একটি ছুরি এনে তার মায়ের গলায় বসিয়ে দেয়। গল গল করে রক্ত বেরোতে থাকে আর ছটফট করতে করতে বিপাশা দেবীও শেষ হয়ে যায়, নিজের প্রাণ ত্যাগ করে। এরপর নীল তার শরীর ছেড়ে দেয়। নীলের নিস্তর দেহটা মাটিতে পড়ে যায় আর নীলের আত্মা আর বাকি তিনজনের আত্মাকে নিয়ে মৃত্যুলোকে ফিরে যায়। ওদেরই এক দূর সম্পর্কের আত্মীয় ওদের দেহগুলোকে অগ্নিস্থ করে ওদের শেষ কাজ সম্পন্ন করে। আজকের গল্প এখানেই শেষ করছি বন্ধুরা। এতক্ষণ তোমরা শুনলে মৃত্যুর পরে ফিরে আসে সেই আওয়াজে শম্পা মণ্ডল। আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের একটি ছোট্ট সহযোগিতা আমাকে নতুন নতুন গল্প দিতে উৎসাহিত করে।